নমস্কার বন্ধুরা, কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম সত্যি ভূতের গল্প। লেখক চিত্তরঞ্জন সেনগুপ্ত। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। আজকাল দূরদর্শনের দৌলতে একটা হিন্দি কথা খুব চালু হয়েছে। ये कहानी सत्य घटना पर आधारित है, অর্থাৎ এই কাহিনীটি সত্য ঘটনার উপর প্রতিষ্ঠিত। এই ভূতের গল্পটিও সেই রকম সত্য ঘটনার উপর আধারিত। এই জন্য এটিকে সত্য ভূতের গল্প অথবা ভূতের সত্যি গল্প বলা যায়। কিন্তু আদি যুক্তিবাদী মানুষ তথাপি এই ঘটনাটি এবং আনুষ্ঠানিক কিছু তথ্য এবং সাক্ষ্য প্রমাণাদি আমাকে সেই ছেলেবেলা থেকে বিশ্বাস অবিশ্বাসের একটা চৌরাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। কারণ ঘটনাটির মূল চরিত্র আমার পিতৃদেব স্বয়ং এবং ঘটনা উত্তর সাক্ষ্য আমার মা, ঠাকুমা, জ্যাঠামশাই, জেঠিমারা এবং খোদ একজন জেলা শাসক এবং পুলিশ সুপার এবং শহরের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা ভূতের রেখে যাওয়া চিত্র সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। বিশদে পরে জানাচ্ছি। বলে রাখা ভালো, আমার পিতৃদেব পেশায় ডাক্তার ছিলেন এবং অত্যন্ত সাহসী এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। কাহিনীর সুবিধার্থে আমি তাকে ডাক্তারবাবু বলেই উল্লেখ করব। ঘটনাটি 1927 সালে পুরুলিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। ডাক্তারবাবু পাটনা মেডিকেল কলেজ থেকে পাশ করে সদ্য চাকরিতে ঢুকেছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের অধীনে রিলিভিং মেডিকেল অফিসার হিসাবে, অর্থাৎ মফস্বলের দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার বা ছুটিতে গেলে তাদের জায়গায় বদলিতে কাজ করতে হয়। ডাক্তারবাবু অত্যন্ত ফুর্তিবাজ লোক ছিলেন, ভালো ফুটবল খেলোয়াড়ও ছিলেন, ভালো গান গাইতেন, নিজে নাটক লিখতেন এবং দল বল নিয়ে মাচা বেঁধে থিয়েটার করতেন। ওর একটা বিশেষ গুণ ছিল, কোলের ওপর হারমোনিয়ামটা রেখে ঝড়ের গতিতে বাজাতে পারতেন। এজন্য বড় বড় মাহফিল এর ওস্তাদ গান হারমোনিয়ামে ফলো করার জন্য। এই কথা সবাই জানেন যে দাতব্য হাসপাতালগুলি গ্রাম বা শহরের উপকণ্ঠে তৈরি হয়, কারণ যারা দালান তৈরির জন্য ভূমি দান করেন তারা গুরুত্বপূর্ণ জায়গার মূল্যবান জমি হস্তান্তর করতে চান না। এজন্য হাসপাতালগুলি শহর বা গ্রামের সীমানার বাইরে তৈরি হয়। এমনি একটি গ্রামের হাসপাতালে তার কয়েকদিনের জন্য পোস্টিং হলো। ডাক্তারবাবু ছুটিতে যাবেন, তার পরিবার অবশ্য কোয়ার্টার্সে থাকবে। রিলিভিং ডাক্তারবাবু হাসপাতাল সংলগ্ন একটি কুঠুরিতে থাকবেন। সেই ব্যবস্থার তিনি করে রেখেছেন। একজন ডিজি অর্থাৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ওকে রান্নাবান্না করে দেবেন। নির্ধারিত দিনে রিলিভিং ডাক্তারবাবু হাসপাতালে পৌঁছে দেখলেন আসল ডাক্তারবাবু ছুটিতে যাওয়ার জন্য তৈরি। বাঁধা ছাদা শেষ, শুধু চার্জ দেওয়া বাকি। সেসব করতে বেশি দেরি লাগলো না। ছোট হাসপাতাল তো, ইনডোর নেই। সকালের দিকে আউটডোরে 30-40 জন রোগী আসে। টুকটাক অপারেশনের জন্য একটা ছোট অপারেশন থিয়েটার আছে। কর্মচারীর সংখ্যাও কম, একজন কম্পাউন্ডার, একজন দাই আর একজন জিডিএ। এরা সবাই ভালো মানুষ। ডাক্তারবাবুকে সাদরে গ্রহণ করলেন।
ডাক্তারবাবু এখানে মাত্র 7 দিনের অতিথি। কথাই বলে পেয়াদা ছোটে রাজার আগে। ইতিমধ্যেই ডাক্তারবাবুর গুণপনার কথা সবাই জেনে গিয়েছিল। ডাক্তারবাবু একজন সঙ্গীত রসিক এবং সঙ্গীতজ্ঞ। এই খবর সেই গ্রামের জমিদারের কানেও পৌঁছে গিয়েছিল। তিনি ছিলেন ক্লাসিক্যাল গানের একজন সমজদার এবং পৃষ্ঠপোষক। তার বাড়িতে মাঝে মাঝে গানের আসরও বসে। সেখান থেকে নিমন্ত্রণ এলো। জমিদারবাবু একটি গানের আসরের আয়োজন করেছেন ডাক্তারবাবুর সম্মানে। ওখানে গান বাজনার পর নৈশ ভোজ সেরে ডাক্তারবাবু হাসপাতালে তার আস্তানায় ফিরবেন। গান বাজনার ব্যাপারে ডাক্তারবাবু এক পায়ে খাড়া। জিডিএটিও খুশি, কারণ ওকে আজ রাতে ডাক্তারবাবুর জন্য রান্নাবান্না করতে হবে না। জিডিএটি কোয়ার্টার্সে যাবে না। গ্রামে ওর বাড়ি আছে। হাসপাতাল সংলগ্ন একটি ঘরে ডাক্তারবাবুর থাকার ব্যবস্থা হয়েছিল। এটি আগে স্টোর রুম ছিল। সাফ সুতরা করে ঘরে একটি লোহার খাটে হাসপাতালেরই নতুন ম্যাট্রেস দিয়ে ডাক্তারবাবুর বিছানা করা হয়েছিল। ঘরটি ডাক্তারবাবুর বেশ পছন্দ হলো। জানলা দিয়ে ওপরে আকাশ আর নিচে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। দুপুরে পরিপাটি ঘুমের পর সন্ধ্যাবেলায় জিডিএটিকে ছুটি দিয়ে ডাক্তারবাবু জমিদার বাড়ির দিকে রওনা হলেন। জমিদারবাবুর বাড়িটি সুরম্য রাজপ্রাসাদ নয়, সাধারণ দালান বাড়ি, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বৈঠকখানায় মজলিস বসেছিল। গায়ক এই গ্রামেরই মানুষ, তবলচি জমিদারবাবু নিজে। সারেঙ্গি বাদক পাশের গায়ে থাকেন। আগে পঞ্চকোটি রাজার সভাসদ ছিলেন। ডাক্তারবাবু হারমোনিয়াম ধরলেন। গান বাজনা বেশ ভালোই জমল। পরিপাটি খাওয়া দাওয়ার পর যখন বিদায় নিলেন ঘড়িতে তখন রাত 11টা। কথা হলো কালকে আবার গান বাজনার আসর বসবে। ডাক্তারবাবুকে অবশ্যই আসতে হবে এবং আহারও জমিদারবাবুর বাড়িতেই করতে হবে। ফেরার পথে জমিদারবাবু একজন লোকদের সঙ্গে দিতে চাইল, কিন্তু ডাক্তারবাবু বললেন, কতটুকুই বা পথ, হাঁটতে হাঁটতে চলে যাবেন। গায়ের পথ নির্জন। ক্ষেতের আলের ওপর শেয়ালের সবুজ চোখ দেখা যাচ্ছিল। মাঝে মাঝে বুড়ো অশ্বত্থতলার দিকে প্যাঁচা ডাকছিল। ডাক্তারবাবু গুনগুন করে আজকের আসরের গায়কের গাওয়া একটি গানের কলি ওই ভাসতে ভাসতে পথ হাঁটছিলেন। ডাক্তারবাবু ভয় ডর ছিল না, কারণ মাঝরাতে গাঁয়ের রাস্তায় ভীতু শিয়াল কুকুর আর খট্টাস ছাড়া কিছুই তো দেখা যায় না। ডাক্তারবাবু তার আস্তানায় ফিরে তালা খুলে ঘরে ঢুকলেন। এতক্ষণ কোথাও কিছু ছিল না, কিন্তু ঘরে ঢুকতেই ডাক্তারবাবুর মনে হলো কেউ যেন তার পায়ে পায়ে ফিরছে। ঠক্কর খাচ্ছে না, সাবধানে সামলে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে ঘরের মধ্যে চলাফেরা করছে, প্রায় তার গায়ে গা লাগিয়ে। খুব অস্বস্তি বোধ করছিলেন। দেশলাই জেলে হ্যারিকেনটা জ্বালালেন। জানলা দিয়ে জোর বাতাস আসছিল, কিন্তু দেশলাই কাঠিটা দুহাত দিয়ে আড়াল করতে হলো না। এই হাওয়াতেও দিব্যি জ্বলছে। মনে হলো অন্য কারো হাত দেশলাই কাঠিটাকে আগলে রেখেছে। মশারি খাটালেন, কিন্তু মনে হলো মশারির ফিতেগুলো যেন ডান্ডায় মাথায় ঝুলবার জন্যই তৈরি হয়েছিল। বাঁধলেন তিনি নিজের হাতে, কিন্তু বাড়িতে মশারি টাঙাবার সময় প্রক্রিয়াটা এত অনায়াসে সাধ্য হয় না। যাই হোক, 7-5 ভাবতে ভাবতে হ্যারিকেনটা নিভিয়ে মশারির তলায় ঢুকে পড়লেন। যতক্ষণ ঘুম আসেনি ততক্ষণ ডাক্তারবাবুর মনে হচ্ছিল ঘরের মধ্যে আরও একজন কেউ আছে। ছাড়া ছাড়া ঘুমের মাঝেও সেই অনুভবটা ঘরটাকে ছেয়ে রইল। সকালবেলায় একটা অস্বস্তির সঙ্গে ঘুম ভাঙল, কিন্তু দিনের বেলায়
কারোর অশরীরী অস্তিত্ব টের পেলেন না। সারাটা দিন কাজের মধ্যেই কেটে গেল। সন্ধেবেলায় জমিদার বাড়িতে নিমন্ত্রণ। জিডিএটিকে ছুটি দিয়ে ঘরে ডবল তালা লাগিয়ে বেরিয়ে পড়লেন। সে রাতেও জমজমাট গান বাজনা আর খাওয়া দাওয়া হলো। সে রাতে ওর সঙ্গে লাগদি পাঠানোর প্রস্তাবটা আর ফিরিয়ে দিলেন না। তাছাড়া দশাশই চেহারার ভোজপুরি লোকদি ওর লাঠি গাছাটা নিয়ে গোপ চুমড়াতে চুমড়াতে ডাক্তারবাবুকে হাসপাতাল পৌঁছে দিয়ে চলে গেল। লোকটি চলে যেতেই উপদ্রব শুরু হলো। ডাক্তারবাবু দরজার গোড়ায় দাঁড়িয়ে সেই অশরীরীর উপস্থিতিটা টের পাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ও খুব বিরক্ত। ডাক্তারবাবু টর্চ জেলে তালা খুলবার চেষ্টা করতে লাগলেন। একটি চাবি, কিন্তু কিছুতেই তালায় লাগানোই যাচ্ছে না, বারবার ফসকে যাচ্ছে। মনে হচ্ছে তালা আর চাবি তার সঙ্গে সহযোগিতা করছে না। অনেক চেষ্টার পর তারা তালা খুলে ঘরের মধ্যে ঢুকলেন। ঘর ঘুটঘুটি অন্ধকার। হ্যারিকেন জ্বালবার জন্য দেশলাই কাঠি জ্বালাতে গিয়ে দেখলেন হাওয়া নেই, বাতাস নেই, অথচ কাঠিগুলো পটপট করে নিভে যাচ্ছে। কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। টর্চ জেলে মশারি টাঙাতে গিয়ে দেখলেন মশারির দড়িগুলো ডান্ডার সঙ্গে কিছুতেই লাগাতে পারছেন না। কেউ যেন ঘরের মধ্যে অদৃশ্য থেকেও তার প্রতিটা কাজে বাধা দিচ্ছে। বিরক্ত হয়ে ডাক্তারবাবু মশারি না খাটিয়েই বিছানায় উপর শুয়ে পড়লেন। যতক্ষণ ঘুম আসেনি ডাক্তারবাবু অনুভব করছিলেন ঘরের মধ্যে কারোর খুব তো দাপাদাপি। কেউ যেন অস্থিরভাবে ঘরের ভেতর পায়চারি করছে। তারই মধ্যে কখন চোখে ঘুম নেমেছে টের পাননি। মাঝরাতে চটকা মেরে ঘুমটা ভেঙে গেল। ডাক্তারবাবু চোখ খুলে তাকিয়ে দেখলেন শিয়রের কাছে সাদা থান পরা একজন বিধবা মহিলা দাঁড়িয়ে আছেন। ধর মরিয়ে বিছানায় উপর উঠে বসলেন, কিন্তু তখন আর তাকে দেখতে পেলেন না। ভাবলেন মনের ভুল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, তাছাড়া জানলাতেও পক্ত গরাদ। ঘরের মধ্যে কারোর ঢোকা তো অসম্ভব। খাওয়াটা কাল রাতে একটু বেশিই হয়ে গেছিল। উঠে জল খেলেন, জানলার পাল্লা দুটো বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়লেন। খানিক পরেই ঘুমটা এলো। শেষ রাতে ডাক্তারবাবুর মনে হলো বুকের ওপর কেউ যেন একটা জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। এই অবস্থায় কোনো ক্রমে চোখ খুলে তাকিয়ে দেখলেন সেই থান পড়া বিধবাটি বুকের ওপর ভারী একটা হাত দিয়ে ঠেলছে আর বলছে, তুই কেন এখানে এসেছিস? তুই চলে যা এক্ষুনি। তারপরই আর মনে নেই। সকালবেলায় চোখ খুলে দেখলেন তিনি হাসপাতালের এমার্জেন্সি বেডে শুয়ে আছেন। চারপাশে লোকের ভিড়। ডাক্তারবাবুর তখন ধুম জ্বর। জ্বরের ঘোরেও শুনতে পেলেন উনি নাকি বেহুশ হয়ে মাঠের ধারে পড়েছিল। আলো ফুটতে লোকজনের নজরে পড়ে যান। তারাই ওকে এখানে নিয়ে এসেছে। একদিন পর একটু সুস্থ হতেই ডাক্তারবাবুকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এই পর্যন্ত কাহিনী সোজাসাপটা, কোনো খাঁজ নেই, কোনো ভাঙচুর নেই, নিপাট গল্প। কিন্তু আসল ঘটনাটা ঘটল ডাক্তারবাবু পুরুলিয়া শহরে তার বাড়িতে ফিরে আসার দু একদিন পর। ডাক্তারবাবুর স্ত্রী হঠাৎই লক্ষ্য করলেন যে ডাক্তারবাবুর বুকের ওপর একটা হাতের পাঞ্জার নিশানা। 5টা আঙুল, হাতের তেলো মাই কররেখা পর্যন্ত স্পষ্ট ফুটে উঠেছে। ফর্সা চামড়ার উপর লাল দগদগে ফসকার মতন দাগ। শহরে ব্যাপারটা জানাজানি হতে সময় লাগলো না। দল বেঁধে সবাই আসতে লাগলেন ব্যাপারটা দেখতে। কৌতূহলী হয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এলেন লালমুখ পুলিশ সাহেব আর সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে।
শহরের বিশিষ্ট নাগরিকরা এলেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পত্তনদার থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত। পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার নিঃসন্দেহে সবাই একটা হাতের ছাপ ছাড়া অন্য কিছুই নয় এটাই ভাবলেন। এই আশ্চর্য ঘটনাটি পত্রপত্রিকায় বেরিয়েছিল। এমনকি লালমুখোশ পুলিশ সাহেবের পাঠানো রিপোর্ট লন্ডন টাইমসেও সংবাদটি প্রকাশিত হয়েছিল বলে জানা যায়। পরে 1952 সালে অবস্থিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চারুচন্দ্র চট্টোপাধ্যায় তার হাকিমের ডায়েরি নামক স্মৃতিচারণায় পুরো ঘটনাটি বিবৃত করেন। তিনি তার স্মৃতিচারণটি শেষ করেন এইভাবে: ডাক্তারবাবুটি সাহসী ছিলেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কোনো প্রকার নেশা ধার করতেন না। ঘটনাটি ঘটেছিল এ বিষয়ে সংশয়ের অবকাশ নেই। পরলোক তত্ত্ববিদরা এ ব্যাপারে কি যুক্তি পেশ করবেন জানি না, কিন্তু আমার কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। ডাক্তারবাবুর বাবা শহরের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ঘটনাটি ঠাহর হতেই ওঝা, রোজা, গুণিনরা ছুটে আসে। এরপর যথাবিহিত মলমপট্টি, ঝাড়ফুঁক, জল পড়া, সর্ষে পড়া ইত্যাদি ওষুধ টোটকা প্রয়োগ করার দিন দশেক পর হাতের ছাপটি মিলিয়ে যায়। আমার যুক্তিবাদী মন এই ঘটনাটির একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছে সেই ছেলেবেলা থেকে, কিন্তু ব্যাখ্যার অতীত এই ঘটনাটিকে কি বলা যাবে? সত্যি ভূতের গল্প নাকি ভূতের সত্যি গল্প? বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আরেকটি গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।